হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরের ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে গণেশ পুজো, গণেশ চতুর্থী। তো এখন আমি গণেশের পুজো করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বলতো, গণেশের যে পুজো করি আমরা, গণপতি অর্থাৎ গণের দেবতা আর কি, তিনি বিঘ্ননাশক। তো তিনি সব সময়তে পূজিত হন। তো এই গণেশের যে পুজো করা হয় তার অনেক কাহিনী আছে, জানো তো। তো তোমাদের সাথে সেই কাহিনীগুলোই আমি আজকে শেয়ার করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, ভালো লাগলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। তো আমি পুজো করতে করতে আর বাড়ির সমস্ত নানা রকম কাজ করতে করতে তোমাদের সাথে আমি কিছু অনেক গল্প আছে, অনেক পুরাণ মতে অনেক কিছুই গল্প আছে, সেই গল্পগুলোই আমি তোমাদেরকে আজকে শোনাচ্ছি। জানা যায় পৌরাণিক কাহিনী মতে গণেশের আবির্ভাবের একাধিক ব্যাখ্যা আছে, তবে শিবপুরাণে বর্ণিত ব্যাখ্যাটির গুরুত্বই সবচেয়ে বেশি। শিবপুরাণে বর্ণিত কাহিনী অনুসারে জানা যায় একদা মাতা পার্বতী নন্দীকে দ্বাররক্ষী নিযুক্ত করে স্নান করতে যান। এমন সময় শিব সেখানে উপস্থিত হলে তিনি নন্দীকে তিরস্কার করে পার্বতী স্নানাগারে প্রবেশ করেন। এতে পার্বতী অপমানিত ও ক্ষুব্ধ হন। অবশেষে সখী জয়া ও বিজয়ার সঙ্গে পরামর্শ করে তিনি মাটি দিয়ে সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন ও সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিজের বিশ্বস্ত অনুচর নিয়োগ করেন। এরপর একদিন সেই পুত্রকে দ্বাররক্ষী নিয়োগ করে পার্বতী স্নানে গেলে শিব সেখানে উপস্থিত হন। সেই কুমার শিবকে যেতে বাধা দেন। এতে প্রথমে প্রমথগণের সঙ্গে তার বিবাদ ও পরে পার্বতীর ইঙ্গিতে যুদ্ধ হয়। সেই অতি শক্তিশালী পুত্র সন্তান প্রমথগণ বিষ্ণু ও সকল দেবতাদের যুদ্ধে পরাজিত করেন। তখন শিব ক্রুদ্ধ হয়ে ত্রিশূলের দ্বারা তার মস্তক ছিন্ন করেন। এই সংবাদ শুনে মাতা পার্বতী শোকাহত ও ক্রুদ্ধ হয়ে বিশ্ব সৃষ্টি বিনষ্ট করতে উদ্যত হলে নারদ ও দেবগণ তাকে শান্ত করেন। শিব তখন প্রমথগণকে উত্তরমুখে প্রেরণ করেন এবং যাকে প্রথমে দেখা যাবে তারই মস্তক নিয়ে আসতে বলেন। তারা একটি হাতিকে দেখতে পেয়ে হাতির মাথা নিয়ে উপস্থিত হন ও দেবাদিদেবের এই হস্তিমুণ্ডের সাহায্যে তাকে পুনরুজ্জীবিত করেন। এরপর অনন্তর শিব তাকে নিজ পুত্র রূপে স্বীকার করেন। দেবগণের আশীর্বাদে এই কুমার সকলের পূজ্য হন ও গণেশ নামে আখ্যাত হন। আবার স্কন্দপুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখিত কাহিনী অনুসারে মাতা পার্বতী তার গায়ের ময়লা থেকে গণপতিকে সৃষ্টি করেছিলেন। এরপর পার্বতী সেই পুত্রকে নিজের স্নানাগারে দ্বাররক্ষকের দায়িত্ব অর্পণ করেন। তখন হঠাৎ শিব স্নানাগারে প্রবেশ করতে গেলে সেই বালক কুমার তাকে বাধা দিলে শিবের সঙ্গে তার যুদ্ধ হয় ও শিব ত্রিশূল দিয়ে তার মস্তক ছিন্ন করেন। এরপর দুঃখিত মহাদেব গজাসুরকে সামনে পেয়ে তার মস্তকের সাথে বালকের দেহ যুক্ত করেন। দেবের আশীর্বাদে সেই কুমার গণাধিপতি হয়ে উঠেছিলেন। মহাদেব তখন বলেছিলেন, সর্বাগ্যে গণপতির পূজা না করলে কার্যসিদ্ধি হবে না। বৃহধর পুরাণের কাহিনী অনুসারে পার্বতী পুত্র লাভে ইচ্ছুক হলে শিব অনিচ্ছা প্রকাশ করেন। অজ্ঞতা পার্বতীর পীড়াপিড়িতে শিব পার্বতীর বস্ত্র টেনে সেটিকেই পুত্রজ্ঞানে চুম্বন করতে বলেন। পার্বতী সেই বস্ত্রকে পুত্রের আকার দিয়ে কোলে নিতেই সেটি জীবিত হয়ে ওঠে। হঠাৎ সেই স্বল্পায়ু পুত্রের মস্তক ছিন্ন হলে শোকাহত পার্বতী নন্দীকে উত্তর দিকে শায়িত প্রাণীর মাথা নিয়ে আসতে বললে সে একটি হস্তির মস্তক নিয়ে আসে। মহাদেব তখন সেই হস্তিমুণ্ডের সাথে সেই বালকের দেহ যুক্ত করেন। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শঙ্খচক্র গদা পদ্মাধারী নারায়ণকে দেখে মুগ্ধ হয়ে পার্বতী অনুরূপ একটি পুত্র কামনা করেন। বিষ্ণুও তাকে ইচ্ছা পূরণের বর দেন। এরপর একদিন শিব ও পার্বতী স্বগৃহে ক্রিয়ারত ছিলেন। সেই সময় শ্রী বিষ্ণু বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ভিক্ষা চাইতে এলে পার্বতী তাকে ভিক্ষা দিতে গেলে শিবের বীর্য পতিত হয় ও নারায়ণ শিশুর বেশে পালঙ্কে আবর্তিত হন। বৃদ্ধ ব্রাহ্মণ অন্তর্হিত হন। পার্বতী তখন পালঙ্কে শতচন্দ্র সম্ভ্রম এক শিশুকে শয্যায় দেখতে পেয়ে আনন্দিত হন। এরপর দেবতা ও ঋষিগণ কুমারকে দেখতে শিবের ভবনে আসেন। তখন শনিদেবও উপস্থিত হন। এমন সময় শনি নিজের কুদৃষ্টির কথা পার্বতীকে জানালেও পার্বতী তাকে পীড়াপিড়ি করলে তিনি কুমারকে দেখতে সম্মত হন। কিন্তু শনি সভয়ে বাঁ চোখের কোণ দিয়ে কুমারকে দেখা মাত্র তার মস্তক ছিন্ন হয়ে যায়। পার্বতী প্রবল শোকাহত হতে দেখে বিষ্ণু গরুড়কে নিয়ে পুষ্প
ভদ্রা নদীর তীর থেকে উত্তর দিকে মুখ করে শুয়ে থাকা এক হস্তী শাবকের মস্তক নিয়ে আসেন। এমন সময় হস্তিরা শোকাহত হলে সেই একটি মাথা থেকে দুটি মাথা সৃষ্টি করে একটি মস্তক গণেশের ও অন্য মস্তকটি দিয়ে সেই হস্তী শাবককে জীবনদান করা হয়। মানা হয়ে থাকে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীকে গণেশ চতুর্থী বলা হয়। প্রচলিত হিন্দু বিশ্বাস অনুযায়ী এই দিনটি গণেশের জন্মদিন। এই দিন সারা দেশ জুড়ে মহা ধুমধাম করে গণেশ পূজা অনুষ্ঠিত হয়। এই তাহলে তোমাদেরকে সাথে সবটাই শেয়ার করলাম, বললাম যে কি হয়, কিভাবে গণপতি আবির্ভূত হয়েছিলেন, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তিনি হচ্ছে হিন্দু ধর্মের অন্যতম পরিচিত আর সর্বাধিক দেবতা পূজিত। আরও অনেক নাম আছে গণেশের, যেমন হচ্ছে বিঘ্নেশ্বর, বিনায়ক, গজপতি, গজানন, একদন্ত, এসব নামেও কিন্তু গণেশ ঠাকুর কিন্তু মানে পরিচিত আর কি, এসব নামেও। তো চলো, এসব কাহিনী বলতে বলতে দেখো তোমাদের সাথে কাহিনী শেয়ার করতে করতে কিন্তু আমারও কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে তারপর পুজোটা কমপ্লিট করার পর তো ছাদেই যখন আছি, আমার অ্যাকচুয়ালি ঠাকুরঘরটা ছাদে আছে, তো সেই জন্য ভাবলাম যে গাছগুলো যখন আছে আর এত প্রচণ্ড রোদ, সেই জন্য গাছগুলো একটু জল দিয়ে তারপর নিচে নেমে এলাম। নিচে নেমে এসে এবার একটুখানি জব করে নেব। প্রত্যেক দিন আমার এটা রুটিন থাকে, তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না, কারণ সকালবেলার দিকটা অতটা তাড়াহুড়োর মধ্যে থাকি। তারপর আবার তোমার ঘরটাও অন্ধকার থাকে, সেরকমভাবে লাইট জেলে তো করতে পারি না, কারণ আমি ঠাকুরঘর থেকে নিচে নেমে এসে করলাম একটাই কারণ ছেলেটা তো থাকে, ছেলেটা ভয় লাগে আর কি, একসঙ্গে একা থাকে, তো সেই জন্য ঘরে এসেই জবটা করি। তারপর ছেলেটা ঘুমোচ্ছে দেখে আমি নিচে এলাম রান্না বান্না করতে, জানো তো। তো একদিকে কুঁদরি একটু ভাজা করছি আজকে, সেই জন্য কুঁদরি ভাজাটা একটুখানি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কুকারে একটুখানি সেদ্ধ দেওয়া আছে মায়ের জন্য, তো সেই জন্য সেদ্ধটা করতে দিলাম। আর তারপর কুঁদরিটা একটুখানি ভাজতে বসিয়ে দিয়ে আর ওইদিকে এলাম। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে কালকে বিহারিদের একটা উৎসব ছিল, পুজো ছিল, সেটা হচ্ছে তিজ। বিহারিদেরকে বলে তিজ। এই যে এনাকে দেখছো, ইনি এসেছেন আমাদের বাড়িতে আজকে গণেশ চতুর্থীর দিনে, মানে তার আগের দিনে শুক্রবারে এই উপোসটা পালন করেছে। আর আজকে শনিবার, আজকে সকালবেলাতে ব্রাহ্মণদেরকে এই সব জিনিস হাতে তুলে দেবে, তারপর প্রণাম করবে, তারপর জল খাবে। মানে আমাদের বাড়িতে এসে এইসব মাকে দিল, বাবা যেহেতু একটু বাইরে গেছে সেই জন্য মাকে হাতে তুলে দিল, তারপর প্রণাম করলো মাকে, তারপর আমি একটুখানি জল মিষ্টি খেতে দিয়েছিলাম, সেটা খেয়ে উপোস ভঙ্গ করলো। তো এটা আমরা এসব জানতাম না, আমরা তো গ্রামে থাকতাম, মানে আমার বাড়ি তো গ্রামে, বাপের বাড়ি, তো এইসব কিছু জানতাম না। শহরে এসে যখন শ্বশুরবাড়িতে এখানে বিয়ে হওয়ার পরে এলাম, তখনই এসব জানতে পারলাম, জানতাম না এসব। তো আগে প্রচুর অনেক হতো, জানেন তো, প্রচুর সবাই আসতো। তো এখন অত কেউ আসে না, তবে দু তিনজনের মতো আসে, যারা আর কি এসব দিয়ে যায়, সিদে টিদে, তারপর প্রসাদ, তারপর মানে একজন বিবাহিত মেয়ের যেসব চিহ্ন আর কি, টিপ, চুড়ি, কানের, তারপর তোমার আয়না, চিরুনি, আলতা, সিঁদুর, এইসব কিছু দিয়ে যায়। চলো তাহলে এগুলো একটুখানি বের করে রাখি। আর এই যে একটুখানি প্রসাদ দিয়েছে, এগুলো কলা দিয়েছে, নারকেল দিয়েছে। আর ছট পুজোর সময় তো জানো তো এই ঠেকুয়াগুলো হয়, এরকম ঠেকুয়া থাকে, এইগুলোকে ঠেকুয়া বলে, আর এগুলোকে বলে গুজিয়া। তো এইগুলোও দিয়েছে। তো এগুলো একটুখানি এবারে রেখে দিই, তোমাদের সাথে শেয়ার করে নিলাম, দেন তারপরে একটু রেখে দিই। এল বলো, এল। হ্যাঁ, লায়ন। এম, আগে বলো এম। এম, এন বলো, এন অমনি করতে না, এন বলো, ওই দেখ।
অ্যাকচুয়ালি ওর তখন খাওয়া দাওয়ার পর একটু পড়ায় মন বসেছিল, সেই জন্যই একটুখানি ক্লিপ তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে রাত্রেবেলাতে দেখো একটা সাপ বেরিয়েছে আমাদের ঘরের ভিতরে, সাপটা ঢুকে গেছিলো জানো, কি অবস্থা দেখো। এরকম দিয়ে বাবা আবার মারলো সাপটাকে, মানে আমার ছেলেই প্রথম দেখেছিল ঘরের মধ্যে, যে কি করে ঢুকে গেল কে জানে। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। টাটা, বাই বাই সবাইকে।